একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিযোগিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক। নির্বাচন কমিশনের এমন প্রত্যাশা পূরণ হয়েছে বলে দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে মাঠ পর্যায়ে নির্বাচনী কোনো কর্মকর্তার কারণে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ যাতে বিঘ্ন না হয় সে ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। এমন পরিবেশের বার্তায় সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সিএসি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পরিবেশই জানান দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির কথা। আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশও দেন সিইসি। তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী, একটি মার্কার। সুতরাং সেই হিসাবে সেই প্রার্থীদের, সেই প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্বাচনী পরিবেশ যাতে ব্যাহত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তারা যার যার জায়গায় যার যার অবস্থানে গিয়ে তার তার দায়িত্ব পালন করলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে, অবশ্যই নির্বাচন নিরপেক্ষ হবে, অবশ্যই নির্বাচনে জনগণের ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। এদিকে বেলা 12টার দিকে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে মোট 3065 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের 281 জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 696 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও বিভিন্ন দলের 1357 জন এবং 498 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টি জাপা 233 জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 53, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির 77 জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের 49 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর 299 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে 2 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 9 ডিসেম্বর। স্বাস্থ্যসম্মত বান সাথে সেরা বাটার, এই দুইয়ের অপূর্ব সমন্বয় অল টাইম বাটার বান। অল টাইম বান, ছোট খিদে বড় সমাধান। এবার গোল্ডমার্ক বিস্কুট নিবেদিত নির্বাচনের খবর। সুষ্ঠু নির্বাচনের পথে সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন সমন্বয় কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, আরেকটি প্রহসনের নির্বাচন করতে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে। এছাড়া কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেয়া হয়নি উল্লেখ করে জামায়াত ইসলামের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির নির্বাচন সমন্বয় কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার অভিযোগ, 2014 সালের 5 জানুয়ারির মতো আবারও জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছে আওয়ামী লীগ। আমাদের যারা সক্রিয় নেতাকর্মী একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক মির্জা আব্বাস সাহেবের বাসা সর্বক্ষণ ঘিরে রাখার ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা না দেওয়ার বিষয়টি নির্বাচনী কৌশল বলে জানান তিনি। নির্বাচনী কৌশল একটা বলতে পারেন। আরও কাউকে হয়তো আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা তারা নিজেরা নির্বাচন করবেন না, কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করে নেবেন। আরেক প্রশ্নের জবাবে যুদ্ধাপরাধীদের ধানের শীষ প্রতীক দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। যখন আমরা প্রতীক বরাদ্দ করব তখন আমরা আপনাদেরকে বলবো যে আমরা কোন দলকে কয়টা আসন ছাড়লাম। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না।
যুদ্ধ অপরাধীকে দেবো না, কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। আরেকটি প্রহসনের নির্বাচন করতে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে তথ্য প্রমাণ দিয়ে নির্বাচন কমিশনে বিএনপিকে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে হবে যে কোথায় তাদের প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইউর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের আন্তর্জাতিক উপকমিটি ও দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইইউ প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে জগাখিচুড়ি পরিস্থিতি থাকায় দলটির কয়েকজন নেতা মনোনয়নপত্র জমায়ে দেননি। তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কোথায় তাদের প্রার্থীরা বাধাপ্রাপ্ত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। সেরকম কিছু বলে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়, ঐক্যবদ্ধ হলে এসব ঘটনা ঘটতো না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। বিএনপি আর জামাত এক মোহনায় একাকার। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মিলে ২ শতাধিক আসন দাবি করলেও তাদের সর্বোচ্চ ৬০টি আসন ছাড়ছে বিএনপি। তবে ৩০০ আসনে ৯০০রও বেশি প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। আসন বাড়াতে বিএনপির সঙ্গে এখনও দর কষাকষি চালিয়ে যাচ্ছে জোটের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পরই আসন ভাগাভাগি নিয়ে ত্রিমুখী সংকটে পড়ে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। ৩০০ আসনের মধ্যে বিএনপির কাছে ২০০'র বেশি আসন দাবি ছিল দুই জোটের। আমরা তো ১৬০টার মতো বিয়ে করেছি আর কি। এখানে অন্যায়ভাবে কোনো আবদার আমরা কেউ করব না। তবে ২০ দলীয় জোটকে ৪০ থেকে ৪২টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। জামায়াতকে ২৫টি আসন ছাড়ার আভাস দিয়েছে দলটি। এছাড়া এলডিপিকে ৪টি, জাতীয় পার্টি কাজী জাফর অংশকে ৫টি, বিজেপিকে ১টি, এনপিপিকে ১টি, কল্যাণ পার্টিকে ১টি, খেলাফত মজলিসকে ১টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ২টি, জাকপাকে ১টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। তবে এসব আসনে জোটের পাশাপাশি বিএনপির প্রার্থীও আছে। জাতীয় ঐক্যফ্রন্টকে ১৮টি আসন দিচ্ছে বিএনপি, যার মধ্যে গণফোরাম ১১টি, জেএসডি ৩টি, কৃষক শ্রমিক জনতা লীগ ২টি আর নাগরিক ঐক্যকে ২টি আসন দিতে সম্মত হয়েছে বিএনপি। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও চলছে দর কষাকষি। ২০ দলীয় জোটের সম্ভবত আপনার আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, এটা আমাদের এই অ্যারাউন্ড 15 দলীয় জোটের অন্যান্য দলগুলো আর ঐক্যফ্রন্টকে আমরা এখনো তারা তাদের দল থেকেই দিচ্ছেন, হবে এরপরে। আসন ভাগাভাগি নিয়ে ২০ দলীয় জোট নমনীয় হলেও ঐক্যফ্রন্ট শরিকরা এখনো শক্ত অবস্থানে। বৈঠকে বসছেন দফায় দফায়। দূরত্বর পসিবিলিটি আছে, একমত হওয়ারও পসিবিলিটি আছে, সব পসিবিলিটি নিয়ে মানুষ বসে আর কি। আমরা সবাই মিলে ক্যান্ডিডেট দেব, যে ক্যান্ডিডেট মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যে দায়িত্বশীল হবে। জোট ও ঐক্যফ্রন্টকে বিএনপি আর কোনো আসনে ছাড় দেবে কিনা সেটি এখন দেখার বিষয়। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে বিএনপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ এই বৈঠকে ইউর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইটনি মারিয়া গৌনারি এবং ঢাকায় নিযুক্ত ইউর রাষ্ট্রদূত রেঞ্জে তেরিং উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির পক্ষে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সাথে কোনো নির্বাচনী জোট গঠন করেনি যুক্তফ্রন্ট, বরং এটি জাতীয় ঐকমত্য। তাই আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাথে কোনো রকম দর কষাকষিও করা হচ্ছে না। সকালে নিজ বাসভবনে ডিবিসি নিউজকে কথা বলেন যুক্তফ্রন্টের মুখপাত্র মাহিবি চৌধুরী। মোট ৫১টি আসনে দলের নেতাদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের সমঝোতা হলে কিছু কিছু আসনে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের প্রতীক সেখানে নৌকা হতে পারে, কিছু কিছু জায়গা হবে কুলামাকে হবে। আমাদের কোনো জোর জবরদস্তি নেই যে এই এতগুলো আমাকে দিতেই হবে। আমরা মনে করি যে সবাই মনোনয়ন দেখ, 2 তারিখের পর বোঝা যাবে আমাদের কারা কারা মনোনয়নের কোথায় আছেন, এর কার বিরুদ্ধে কে রয়েছেন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কি, তার ভিত্তিতে আমরা সেভাবেই তখন আসন সমঝোতার ভিত্তিতে কিছু কিছু জিনিস করবে। সঞ্জি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে। দেশের 7 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত, আহত অন্তত 35 জন। আসল কাঠের জন্য ঘাটে মাঠে না ঘুরে নিন প্রোটেক্টর উডেন ডোর। 100% ট্রিটেড এবং সিজনড। এর ফুল সেল প্রেশার ট্রিটমেন্ট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। তরুণরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। এজন্য আগামী নির্বাচনে তাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার রাজধানীর সেরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ আয়োজিত পথ হারাবে না বাংলাদেশ নামে ধারাবাহিক গোলটেবিল আলোচনায় বৃহস্পতিবার লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডাক্তার নুজহাত চৌধুরী। উচ্চারিত হচ্ছে তরুণ ভোটার প্রথম ভোট স্বাধীনতার পক্ষে ভোট। স্লোগান উঠেছে আমার ভোট আমি দিব, মুক্তিযুদ্ধের পক্ষে দেব। আমার মনে হয় এই স্লোগান দুটিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে তরুণদের প্রতি জাতির আকাঙ্ক্ষার কথা। এতে তরুণরাও নিজেদের মতামত তুলে ধরেন। যারা রক্ত দিতে প্রস্তুত দেশ উন্নয়নের কাজে, আমি চাই ওই দল কি ক্ষমতায় যারা রক্ত দিয়ে দেশের উন্নতি সাধন করছে। আমার ভোট আমি দিব, আমি স্বাধীনতার সপক্ষে দিব। আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। তারুণ্যের সত্যতা আসলে কোথায়, স্বাধীনতার শক্তিটা আসলে কোথায়, দেশপ্রেমটা আসলে কোথায়? আমাদের বুকে রাইফেলের নল ঠেকানো কিন্তু আমরা জয় বাংলাই বলবো। আমাদের 11তম যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে আমরা কখনোই রাজাকার এমনকি নব্য রাজাকারদের দেখতে চাই না। সবাই মিলে একটাই চেষ্টা করতে হবে 30 তারিখে ভোটের ময়দানে আর কোনো ক্ষেত্রে যেন ভোট না পড়ে, শুধুমাত্র নৌকা দিয়ে যেন ভোট আসে। আলোচনায় মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। আমরা যে দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, যে জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যারা সুযোগ পেলেই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে 12টি দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠন সহ 12টি দাবি তুলে ধরেন বক্তারা। এতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার রূপরেখা সহ মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোরভাবে মোকাবেলা করার বিষয়ে নির্বাচনী ইশতেহারে তুলে ধরার কথা বলা হয়। সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল ও জোট সমূহের প্রতি এই আহ্বান জানিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, ভোলা, ফেনী ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 35 জন। দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছে 30 জন। স্থানীয়রা জানায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আলিফ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। এদিকে মধ্যরাতে সিরাজগঞ্জের সায়দাবাদে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে পাবনার হেমায়েতপুরের চরবাঙ্গাবাড়িয়ায় নসিমনের ধাক্কায় মারা গেছে মা মেয়ে। এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ভোলা ও ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 5 জনের। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা স্থগিত করা হলেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্টের একটি একক বেঞ্চ। বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবেরা সুলতানার মামলার শুনানিতে এই আদেশ দেন বিচারপতি রইসউদ্দিন।
একই সাথে সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করেন তিনি। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে গত মঙ্গলবার বিএনপির 5 নেতার দণ্ড স্থগিত না করে তাদের আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। আপিল বিভাগও হাইকোর্টের এই আদেশ বহাল রাখে। ফলে যেসব দণ্ডিত ব্যক্তির আপিল চলমান রয়েছে তারা নির্বাচন করতে পারবেন না। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাবি, দণ্ডিত ব্যক্তির সাজা বা দণ্ড স্থগিত করা হলেও নির্বাচন করতে পারবেন না। তিনি বলেছেন, হাইকোর্টের একক বেঞ্চটি দ্বৈত বেঞ্চের বিপরীত আদেশ দিয়েছে। বিশেষ নিরাপত্তা আইন ও নাশকতার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপি নেতা খায়রুল কবির খোকন ও মাগুরা 1 আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এই নির্দেশ দেন। মামলায় খোকন সহ 3 জন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে মনোয়ার হোসেন খান মাগুরা জজ আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। 2015 সালে মাগুরা যশোর সড়কের মঘিরঠাল এলাকায় পেট্রোল বোমা হামলা মামলায় 5 জন নিহত হওয়ার ঘটনার মামলার আসামি তিনি। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে 2 বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি নিহত কলেজ শিক্ষকের গৃহ পরিচারক সাইদ ফকির ওরফে সাইফুল এবং মোহাম্মদ সুজন। রায় মৃত্যুদণ্ডের পাশাপাশি একটি ধারায় 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে আসামিদের। হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন আরেক আসামি গাড়ি চালক মাসুদ মল্লিক। আলী হোসেন অবসরে যাওয়ার আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার আগে ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন তিনি। 2016 সালের 11 অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএস এর এক বাসায় খুন হন আলী হোসেন। নেত্রকোনায় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় শহরের রাজুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের মাসুম নেত্রকোনা পৌর কৃষক লীগের সভাপতি ছিলেন। পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মাসুমকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত এখনো কাউকে আটক করা যায়নি। প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর 1 আসনে। এই মুহূর্তে জাজিরায় আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে রয়েছে শরীয়তপুর 1 সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের কয়েকজন ভোটারদের সাথে কথা বলবো, জানবো তাদের নির্বাচন কেন্দ্রিক ভাবনার খবর। আপনার কাছে জানতে চাই, এই আসনে যে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের আসলে প্রত্যাশা কি? আপনারা কেমন নির্বাচন চাইছেন? আমরা গতানুগতিক কোনো ভোট চাই না, আমরা সুন্দর পরিবেশে আমরা ভোট চাই এবং ভোটটা হবে আনন্দপূর্ণ, সুন্দরভাবে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে রাখার জন্য। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে গত 10টি বছর যে উন্নয়ন করেছেন, সে উন্নয়নের রোড ম্যাপকে মহাসড়কে পৌঁছে দেওয়ার জন্য আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো নিয়েছেন, সেই প্রজেক্টগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এই নির্বাচন এই প্রজন্ম মানুষের কাছে এবং আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে দেখতে চাই। একটা সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে জনগণ হেসে আনন্দ করে ভোটের দিন 30 তারিখ সারাদিন থেকে জনগণ নৌকা মার্কার প্রার্থীকে বেছে নিয়েছে এবং ভোট দেবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই আসনে তো প্রার্থী পরিবর্তন হয়েছে, নতুন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই যে মনোনয়ন, এই মনোনয়নকে আপনারা কিভাবে দেখছেন? এই মনোনয়নকে আমরা প্রমাণ করে দিব যে ইকবাল হোসেন অপু সে অত্যন্ত সৎ এবং একজন মেধাবী রাজনীতিবিদ, এবং আমরা সারা বাংলাদেশের মধ্যে 1 থেকে 5 নম্বরে তার ভোট সর্বোচ্চ ভোট দিয়ে পার্সেন্টেজে সর্বোচ্চ ভোট দিয়ে প্রমাণ করব যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের
প্রমাণই হলো এই শরীয়তপুর 1 আসনের ইকবাল হোসেন অপু ভাইকে আমরা জয়যুক্ত করে সর্বোচ্চ ভোট দিয়ে প্রমাণ করব যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর একবার প্রধানমন্ত্রী আমরা বারবার তাকে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, আপনাদের আসলে এই গত 5 বছরে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে কিনা, যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, খুব সংক্ষেপে বলবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এমন একজনকে এই শরীয়তপুর 1 আসনে নমিনেশন দিয়েছেন। আমরা তাকে পেয়ে আনন্দিত, গর্বিত। তাকে 1.5 লক্ষ ভোট বেশি দিয়ে আমরা তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, শেষ মন্তব্য, আপনার প্রত্যাশা কি প্রবীণ নাগরিক হিসেবে? আমি আসলে যে আজকে যে অনুষ্ঠানটা হইতেছে এই অনুষ্ঠানটার পরিপ্রেক্ষিতে যা বলবো সেটা হইল, প্রথমেই ধন্যবাদ এবং স্যালুট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। কেননা সে তার অবস্থানে থেকে যে চুলচিরা বিশ্লেষণ করে এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক থাকা সত্ত্বেও আজকে নমিনেশন চেঞ্জ করেছে এবং ইকবাল হোসেন অপুকে দিয়েছে, এতে প্রমাণিত হয় যে সে অত্যন্ত বিচক্ষণতার সহিত এই নির্বাচনে ক্যান্ডিডেট নির্বাচন করেছে। এবং আমি আশা করব যে ইকবাল হোসেন অপু এই আসনে, শরীয়তপুর 1 আসনে আমরা তাকে এতটা ভোটের ব্যবধানে তাকে জয়যুক্ত করাবো যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে খুশি হবেন। সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যে শরীয়তপুর থাকবে, এটাই আমরা প্রমাণ করে দেব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে শরীয়তপুর 1, 2 এবং 3 সংসদীয় আসনে। এই 3টি সংসদীয় আসনের যারা ভোটার রয়েছেন, সামনের 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা কি ভাবছেন, তাদের নির্বাচনী ভাবনার খবর তুলে ধরবে। সঙ্গে থাকুন প্রোটেক্টর উডেন্ডোর নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই। সুশাসন ক্যাটাগরিতে এবছর ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ডিবিসির সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ। সকালে ডিআরইউ মিলনায়তনে সম্মাননা স্মারক ও পুরস্কারের টাকা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম আরিফিন সিদ্দিক। প্রতি বছরের মতো এবারও প্রিন্ট ও অনলাইন বিভাগ এবং রেডিও ও টেলিভিশন বিভাগে মোট 19 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পুরস্কার সাংবাদিকদের আগামী দিনে কাজের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত এই মেয়রের স্মৃতিচারণ করেন দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন সহ পরিচালকবৃন্দ স্মরণ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং মরহুম আনিসুল হকের স্ত্রী, পরিবারের ঘনিষ্ঠজন স্মরণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে আনিসুল হকের বর্ণাঢ্য জীবনের নানা কর্মকাণ্ড। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যেসব কাজ করে গেছেন তার জন্য তিনি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বলেও মন্তব্য করেন স্মরণ সভায় বক্তারা। প্রয়াত আনিসুল হক বিজিএমইএ ও এফবিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সার্ক চেম্বার অফ কমার্সের সভাপতিও ছিলেন তিনি। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। পোশাক উৎপাদক ও ক্রেতাদের মধ্যে দূরত্ব কমাতে আগামী বছর ইউরোপে আন্তঃসভার আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন। সংস্থার সভাপতি হ্যানবেক বিকেলে এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার পোশাক মালিকদের 2 সংগঠন বিকেএমইএ এবং বিজিএমইএ এর সাথে বৈঠক করেন সংগঠনটির সফররত প্রতিনিধি দল। বৈঠক শেষে বিজিএমইএতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, পোশাক খাতের উন্নয়নে ক্রেতাদের শর্ত মেনে উৎপাদকরা নানা পদক্ষেপ নিচ্ছেন। এতে খরচ বেড়ে গেছে, বিপরীতে পণ্যের দাম না বাড়ায় বিপাকে পড়ছেন পোশাক প্রস্তুতকারকরা। বাংলাদেশে অ্যাকর্ডের মেয়াদ বৃদ্ধির তৎপরতা বিষয়ে আইএএফ এর অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সংগঠনটির সভাপতি বলেন, ক্রেতাদের সাথে উৎপাদকদের যোগাযোগ উন্নত করা গেলে অনেক সমস্যার সমাধান হবে।
There are too many initiatives and we are working on পোশাক খাতের উন্নয়নে আমরা বিভিন্নভাবে অনেক কিছু করেছি, কিন্তু পুরো বিশ্বব্যাপী একটি একক নির্ধারক থাকা দরকার। আমরা আশা করছি আগামী বছরই পোশাক খাতে ক্রেতাদের সাথে একটি বৈঠক করব, যেখানে উৎপাদকরা বলবেন এ খাতের উন্নয়নে কি কি করা হয়েছে। তাহলে দুপক্ষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অনেকটাই বাড়বে। আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজারের পেকুয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। বিকেলে পেকুয়া চৌমুহনী স্টেশনে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় তিনি বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের এবং দেশের বাইরের স্বকীয়তা বজায় রেখে নতুন শাখাটি দ্রুত গ্রাহকদের সেবা দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। রাজধানীতে উদযাপন করা হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবস। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপন করা হলো দিবসটি। দিবসটি উদযাপনের শুরুতে গ্রুপ থিয়েটার 2018 সম্মাননা দেয়া হয় এবার 2 জনকে। এরপর ছিল শিল্পকলার শিল্পীদের নৃত্য পরিবেশন। পরিবেশিত হয় গহন যাত্রা নাটকের অংশবিশেষ। এছাড়া ছিল দেশের বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি। তুমি নিষ্ঠুর, তুমি নারী রূপিণী চেঙ্গিজ খান, তৈ মরলাম আমার হৃদয় হরণকারী সুভদ্রা কেবল মুচকি হাসে। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। Brought to you by Biz Club Biscuit. ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। স্যার, আজকের চা আপনি বানাবেন। শোনো, সব খেলা সবাইকে দিয়ে হয় না। হ্যাঁ, এনে আঙ্গুলে চিটিং করলে যে কেউই জিততে পারে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ইচ্ছে করে হারি, কারণ আমি চাটা তোমার চেয়ে বেটার বানাই। ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে মিষ্টি খুনসুটিগুলো হয়ে উঠুক আরো ভরপুর। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এলো বোরো প্লাস ময়েশ্চারাইজিং লোশন, ময়েশ্চারকে ভিতর থেকে লক করে আপনার ত্বককে দেয় 3 গুণ প্রোটেকশন। বোরো প্লাস। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ দিনভর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ ডাবল স্ট্রেংথ। এ বয়সী বাচ্চাদের দ্রুত শারীরিক ও 90% মানসিক বিকাশ হয়ে যায়। প্রয়োজন বিশেষ পুষ্টি। রোজ ওকে দিন জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস এ বয়সের বাচ্চাদের শারীরিক বিকাশে আর ডিএইচএ ব্রেন ডেভেলপমেন্ট ফাংশনে সাহায্য করে। এখন জুনিয়র হরলিক্স কিনলেই কালারিং বুক ফ্রি। পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফেয়ারনেস ক্রিম কোনো কাজ করে না। এই নাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম পুরুষদের নাম্বার 1 ফেয়ারনেস ক্রিম। সারা দেশে শুরু হয়েছে বাটারফ্লাই কার্নিভাল মৌসুম। থাকছে 20,000 টাকা পর্যন্ত নগদ ছাড়। এলজি এবং ইকোপ্লাস টিভিতে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আরো অনেক অফার। এলো বোরো প্লাস ময়েশ্চারাইজিং লোশন, ময়েশ্চারকে ভিতর থেকে লক করে আপনার ত্বককে দেয় 3 গুণ প্রোটেকশন। বোরো প্লাস। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন।
ব্যস্ত, রোদেলা সকালে অথবা ঝলমলে বিকেল বেলায়, কোনো কিছুই তোমার নজর এড়ায় না, শুধু অবহেলা নিজের ত্বকের বেলায়। প্রতিদিনের রোদে ত্বক হারায় তার উজ্জ্বলতা আর কোমলতা। ভ্যাসলিন হেলদি হোয়াইট এটি সাহায্য করে ত্বক সুস্থ করতে, উজ্জ্বল করতে এবং রোদ থেকে ত্বককে রক্ষা করতে। তাই উজ্জ্বল এবং সুস্থ ত্বক মাত্র 2 সপ্তাহে। ভ্যাসলিনের সেই ত্বক সুস্থ করার শক্তি। ইমামি 7 অয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। এই তেল ড্যামেজ রিপেয়ার করে চুল পড়া কমাবে 96% পর্যন্ত, চুলকে করবে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। সাধারণ মানের গ্যাস রেগুলেটর ব্যবহারে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্যবহার করুন ব্রাশ লিভার যুক্ত সম্পূর্ণ নিরাপদ আরএফএল গ্যাস রেগুলেটর। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ দিনভর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ ডাবল স্ট্রেংথ। পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফেয়ারনেস ক্রিম কোনো কাজ করে না। এই নাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম পুরুষদের নাম্বার 1 ফেয়ারনেস ক্রিম। বাংলাদেশে এই প্রথম এক অ্যাকাউন্টেই সব ব্যাংকিং কার্যক্রম, কারেন্ট, সেভিংস ও এফডিআর এর সুবিধা এক কার্ডেই ডেবিট ক্রেডিট, তাৎক্ষণিক সাশ্রয়ী ঋণ, একটাই অ্যাকাউন্ট, ঝামেলা কম, খরচও কম। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। আইএফআইসি ব্যাংক। ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। মন দিয়ে পড়লে কিসের ভয়? এক্সাম টাইমে হরলিক্স। ভয় খাবো না, হরলিক্স খাবো। হরলিক্স, বড় হওয়ার খিদে বড়। Brought to you by Biz Club Biscuit. স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে, সাথে আছি শারমিন চৌধুরী। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বেতন ভাতা বাতিলের প্রস্তাব পাশ করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের 225 জনের মধ্যে 123 জন ভাতা বাতিলের পক্ষে ভোট দেন। এর আগে 2 দফা অনাস্থা ভোটে হারার পরও প্রধানমন্ত্রিত্ব ছাড়েননি রাজাপাকসে। পার্লামেন্টের আইন প্রণেতারা বলেন, অনাস্থা ভোটে জয় না পাওয়ায় রাজাপাকসে অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন, তাই প্রধানমন্ত্রী হিসেবে সরকারি অর্থ ব্যবহার করা থেকে বিরত রাখতেই এই ভোট। এদিকে অধিবেশনে রাজাপাকসের সমর্থকরা এই প্রস্তাবকে অবৈধ দাবি করে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ভোটও বর্জন করেন রাজাপাকসের সমর্থক এমপিরা। ক্রিমিয়া উপকূলে উত্তেজনার জের ধরে এবার আজভ সাগরে ন্যাটোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো। বৃহস্পতিবার জার্মানির বিল্ড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনকে সহযোগিতা করতে ও নিরাপত্তা নিশ্চিতে নেটোর এসব যুদ্ধজাহাজ সরিয়ে এনে নতুন করে মোতায়েন করা প্রয়োজন। প্রেসিডেন্ট পোরোশেনকো আরও বলেন, রাশিয়ার আগ্রাসী আচরণ মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, ক্রিমিয়ার পর আজভ সাগরও পুতিন দখলে নিতে চাইছেন। এখনও নেটোর পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও এর আগে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেয় নেটো। ভারতের রাজধানী নয়াদিল্লি অভিমুখে কিষাণ মুক্তি মার্চ নামে বড় ধরনের পদযাত্রা কর্মসূচি শুরু করেছে কৃষকরা। ভর্তুকি আর ক্ষতিপূরণের দাবিতে একাধিক সংগঠনের ডাকে সকাল থেকে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান নিতে শুরু করে তারা। আগামীকাল শুক্রবার পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভ দেখাবে তারা। সংকট সমাধানে পার্লামেন্টের 2 কক্ষে যৌথ অধিবেশনের দাবি জানিয়েছে এসব কৃষক। 2 দিনের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা 207টি সংগঠনের 1 লাখেরও বেশি কৃষক। সমাবেশে যোগ দেওয়ার জন্য কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছর এটি কৃষকদের চতুর্থ সমাবেশ। এর আগে একই দাবিতে মুম্বাইয়েও তারা সমাবেশ করেছেন। তিন বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধে সৌদি জোটকে সমর্থন দেয়া বন্ধ করতে ভোট দিয়েছে মার্কিন সিনেট। ট্রাম্পের সৌদি নীতির বিরুদ্ধে 63-37 ভোটে এই প্রস্তাবের পক্ষে রায় দেন মার্কিন সিনেটের সদস্যরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি ইয়েমেন যুদ্ধ সংক্রান্ত হলেও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমে গেছে। তবে সিনেটের শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের বিরুদ্ধে প্রমাণ ও যুক্তি দেখালেও সেখানে সিআইএ এর প্রধান জিনা হসপেল উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের ঘনিষ্ঠ এক সেনেটর। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার টার্গেট নিয়েই কাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে বাংলাদেশ। উইকেট নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিয়ে লড়তে চায় টাইগাররা। মুশফিকের ইনজুরি নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাকে দলে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। মিরপুরের উইকেট সবসময় আনপ্রেডিক্টেবল। এই 22 গজ নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে চান না অনেক টাইগার ক্রিকেটার। চট্টগ্রাম টেস্টে ক্যারিবিয়ানদের স্পিনে ফাঁসিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঢাকার কিউরেটর গামিনী ডি সিলভার কাছেও হোম টিমের চাওয়া ঘূর্ণি ফাঁদ। তবে উইকেটের চিন্তায় ঘুম হারামে নারাজ সাকিব আল হাসান। উইকেটটা দেখে সবসময় প্রেডিক্ট করা যায় না, এটা পৃথিবীর কোনো উইকেটই যায় না। মিরপুরের উইকেটও সেই দিক থেকে একই রকম। সো যখন খেলাটা শুরু হবে আসলে কিছুক্ষণ গেলে বোঝা যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু টেস্ট ম্যাচ 5 দিনের প্রতিদিন উইকেট চেঞ্জ হয়, প্রতি সেশনে উইকেট চেঞ্জ হয়, সো আসলে কোনো একটা ফিক্সড মাথায় প্ল্যান নিয়ে আসলে না খেলাই উচিত। মুশফিকের ব্যাকআপ হয়ে দলে এসেছেন লিটন দাস। যদি শেষ মুহূর্তে খেলতে না পারেন মুশি, লিটন ফিরে পাবেন কিপিং গ্লাভস। তবে হাতছাড়া হবে ওপেনিং স্লট। মিরপুর টেস্টে সৌম্যর সাথে ওপেনার হিসেবে খেলছেন আনক্যাপড সাদমান ইসলাম। 1 পেসার 4 স্পিনার, পুরনো ফরমেশনেই মাঠে নামছে টিম টাইগার্স। ইনকেস যদি ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে, যদি ওরকম কোনো অসুবিধা হয়, তাহলে যাতে করে ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সে কারণে লিটনকে আনা। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে আপার হ্যান্ড বাংলাদেশ। ঘরের মাঠে ইতিহাসে প্রথমবার টাইগারদের সামনে উইন্ডিজকে হোয়াইট ওয়াশের বড় সুযোগ। সাকিবের ধারণা কাজটা মোটেও সহজ হবে না। মান বাঁচাতে শক্ত চ্যালেঞ্জ জানাবে উইন্ডিজ। তবে প্রেসার ফ্রি হয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত টিম টাইগার্স। স্পিনাররা সবসময় প্রেফার করে টেস্টে একটু বড় স্পেল করার জন্য, যেটা আমি হয়তো তাইজুল ছাড়া আর কাউকে করাতে পারিনি। সো ওইটা একটা চ্যালেঞ্জিং জায়গা। বাট আমার কাছে মনে হয় যে একদিক থেকে চ্যালেঞ্জিং হলেও আরেক দিক থেকে অনেক এক্সাইটিং, যে সবাই এখানে চেষ্টা করছে যে দলের প্রয়োজনে উইকেট একটা নিতে কিংবা ভালো বোলিং করার। মিরপুর টেস্ট ড্র করলেই সিরিজ টাইগারদের পকেটে। ড্র না, মিরপুর টেস্টটা জিতেই সিরিজ শেষ করতে চান সাকিব আল হাসান। আর সে কারণেই ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং চাল চালবেন টাইগার ক্যাপ্টেন। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেডারেশনের নারী ভারোত্তোলককে ধর্ষণের নিন্দীয় ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটরা। হ্যান্ডবল খেলোয়াড়রাও জানিয়েছেন প্রতিক্রিয়া। ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের নিরাপত্তা নিশ্চিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। সাক্ষী প্রমাণ সেটা পরে আগে তাদের স্টেটমেন্ট নেন। ওই স্টেটমেন্টে ওই যে সোহাগ দিয়েছে, তারপরে আরও 2 জনকে বলা হয়েছে, তারা দিবে। দেওয়ার পরে আমরা তদন্ত কমিটির কাছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেটা আছে তদন্ত কমিটিকে আমরা দিচ্ছি। আমি একজন নারী খেলোয়াড় হিসেবে আমি প্রচণ্ডভাবে ধিক্কার জানাই। এটা তো আমার প্লেয়ার হিসেবে তো মানে নিব না, সেই সাথে আমি একটা মেয়ে হিসেবে এটা কখনোই মানবো না। তার উপর এরকম একজন ন্যাশনাল টিমের প্লেয়ার যার সাথে এরকম ক্যাম্পে থাকাকালীন অবস্থা হয়েছে, সেটা তো মানে নয়। একজন খেলোয়াড়ের ধর্ষণ মানে আমাদের টোটাল খেলোয়াড়ের বদনাম। আমি চাচ্ছি এটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, এটার প্রতিবাদ আমরা করতেছি। আমরা প্রতিটা প্লেয়ার চাই আমাদের সিকিউরিটি গার্ডের জন্য, যাতে এই ধরনের প্রবলেম আর নেক্সটে কখনো না হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।